মানে অন্য দেশের মিডিয়ার কাছে আমার প্রশ্ন দিতে হচ্ছে ওয়াই আই এম সো সাকসেসফুল, আমার সিক্রেটটা কি। আর কিন্তু আমার দেশে আমার মানে অনেক সমালোচনা হচ্ছে, যেটা আমি আসলে মানতে পারছিলাম না যে, এবং সেটা আমার খেলা আরও বেশি ইম্প্যাক্ট ফেলেছিল পরবর্তীতে। এই আইসিএলে যে কয়েকটা প্লেয়ার গিয়েছিল, নট এ সিঙ্গেল পারসন যাকে আমি অফার দিয়েছিলাম কিংবা ইন্সপায়ার করেছিলাম আইসিএলে যাওয়ার জন্য, আই এম দ্য লাস্ট পারসন টু জয়েন ইন আইসিএল। আমরা নাম না বলি, এরকম কি ওই সময়ের একজন রানিং ক্যাপ্টেন আসলে টিম সেটা গোছাচ্ছিলেন? আমার মনে হয় এইসব নিয়ে আর এটা নিয়ে বলতে চান না বলতে আপনি। চাই না। ওকে, ওকে। খুব যে গর্ববোধ করি তা না, বাট মিস্টার 50 নামটা, বাট অ্যাট দ্য সেম টাইম ওই সময়ে কিন্তু ওই রানগুলি কিন্তু খুব দরকার ছিল এবং আমি রেগুলার রান করছিলাম, যেটা আমার নিজের কাছে তৃপ্তি ছিল যে আমি। সবাইকে শুভেচ্ছা। আমার পাশে যে বসা আছেন তার সম্পর্কে আমি কোনো পরিচয় দিব না, মানে এটা সুমন ভাইয়ের পরিচয় যখন বাংলাদেশে দেওয়া লাগবে বুঝতে হবে যে বাংলাদেশ থেকে ক্রিকেটটা কোনো কারণে বন্ধ হয়ে গেছে। আমি সংক্ষেপে বলি যে বাংলাদেশের ক্রিকেট আজকে যে জায়গাটায় আসছে, এই জায়গাটায় আসতে গিয়ে বাংলাদেশের ক্রিকেটকে একটা বড় পাহাড় পাড়ি দিতে হয়েছে। বাংলাদেশের ক্রিকেট 4-5 বছর কিছু জিততো না, বাংলাদেশের ক্রিকেটে কোনো তারকা ছিল না, কোনো বা তেমন সেরকম একটা বন্ডিংওয়ালা টিম ছিল না। এই সব কিছুকে একটা মানুষ কাঁধে নিয়ে পাহাড়টা পার করে সুখের দিনে নিয়ে আসছেন। তারপরে না আমরা এখন অস্ট্রেলিয়ারে হারানোর স্বপ্ন দেখি, অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়ে কান্না করি। অস্ট্রেলিয়ার কাছে হারাটা স্বাভাবিক ছিল ভাই। অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইন্ডিয়া, শ্রীলঙ্কা এদেরকে হারানোর কথা প্রথম যে লোকটা ভাবছেন, প্রথম যে লোকটা করে দেখাচ্ছেন আমাদের সুমন ভাই। সেই সুমন ভাইয়ের বাসায় আসছি। আচ্ছা সুমন ভাই, জি, প্রথমে একটু কুষ্টিয়ার গল্প শুনতে চাই। কুষ্টিয়া থেকে তো মানে আপনি আসছেন, পরে বিজয় আসছে, কিন্তু কুষ্টিয়া থেকে ঢাকার ক্রিকেটে আসলেন কেমনে? মিথুন আলীও এসছে। ও, মিথুন আলী আসছে। ঠিক ঠিক। আমার সময় আরেকজন খেলোয়াড় এসেছিলেন, খুব বেশি দিন খেলেননি, আহমেদ কামাল কর্নেল। প্রবলি 2টা ওডিআই খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজ এগেনস্টে, বাট ন্যাশনাল টিমে খেলেছেন। বাট আমার আসলে কুষ্টিয়া থেকে কেন উঠে আসে, মানে 3জন খেলোয়াড়, আমি যদি কর্নেলকে ধরি তাহলে 4জন খেলোয়াড় আসে ন্যাশনাল টিমে। কুষ্টিয়াতে কীভাবে এত খেলোয়াড় উঠে আসছে? মিথুন আলী এবং বিজয় তো, আনন্দ বিজয় তো এখনও খেলছেন। সঠিক উত্তর দিতে পারবো না, এমন না যে কুষ্টিয়াতে প্রচুর খেলা হয়। প্রশ্নটা আসলে অনেকটা এরকম যে খুলনা ডিভিশন থেকে কেন এত খেলা উঠে? হ্যাঁ হ্যাঁ, আসলে ব্রডার কোশ্চেনটা এটা হওয়া উচিত। আপনি খুলনার, আই ক্যান রিমেম্বার। খুলনা থেকে কিন্তু একটা সময় আমরা যখন খেলতাম প্রবাবলি 80% খেলোয়াড়ই খুলনা ন্যাশনাল টিমে একসময় বোধহয় 8 জন এট এ টাইম খুলনা ডিভিশনে কারণ 11 খেলতাম। 11 আপনি ক্যাপ্টেন? আমি ক্যাপ্টেন ছিলাম, শুধু একাদশে না, 11, এবং ক্যাপ্টেনও খুলনা থেকে আসতো। আমি, সাকিব আল হাসান, মাশরাফি, অনেকগুলি ক্যাপ্টেন খুলনা থেকে আসছে। তো তখন এই প্রশ্নের জবাব আমাকে দিতে হয়েছে, কেন খুলনা থেকে এত খেলোয়াড় কেন উঠেছে। খুলনা, ইনফ্যাক্ট খুলনা ডিভিশন থেকে, খুলনার স্থানীয়, একদম খুলনার স্থানীয় খেলোয়াড় তো আসলে খুব বেশি নেই, ওই রানা মিরাজ ছাড়া, আর ম্যাক্সিমাম খুলনা ডিভিশনে। বাট খুলনা ডিভিশন থেকে কেন এত খেলা উঠে আসছে, সঠিক ওই প্রশ্নের জবাবটা আসলে আমার কাছে ছিল না। কারণ এমন না যে খুলনা ডিভিশনে খুব বেশি খেলা হচ্ছে, কোচিং স্ট্রাকচার খুব ভালো অন্য যে কোনো ডিভিশনের থেকে। খেলোয়াড়দের ইভেন শুধু ছেলেদের টিম না, মেয়েদের টিমেও কিন্তু খুলনা ডিভিশন প্রায় 80% খেলা খুলনা ডিভিশনের। সো ফর সাম রিজন খুলনা থেকে একটা সময় অনেক খেলার উঠে আসতো, এখন একটু কমে গেছে। কুষ্টিয়া থেকেও সেম। আমার পরে বিজয় আর মিথুন আলী আসার পরে আসলে তারপরে আর তেমন কোনো খেলা উঠে আসছে না। আন্ডার 14-এ একটা ছেলের নাম শুনছি, আমি দেখেছি, আই থিঙ্ক হি ইজ ভেরি গুড, এখন আন্ডার 16 টিমে খেলছে, ওর ফিউচার বেশ ভালো। বাট একটা সময় তো অবশ্যই ছিল যখন আমরা ছিলাম, আমি খেলতাম, আমার পরেও কিছুটা সময় কুষ্টিয়া শহরে এবং কুষ্টিয়ার আশেপাশে প্রচুর খেলা হতো। নেইবারিং ডিস্ট্রিক্ট যেগুলো ছিল, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর তো কিন্তু ইমরুল কায়েস মেহেরপুর থেকে। তো এই ডিস্ট্রিক্টগুলিতে প্রচুর খেলা হতো। রিসেন্টলি আর এখন খেলা খুব কমে গেছে, বিভিন্ন ডিস্ট্রিক্টের সেম প্রবলেম, খেলা কমে গেছে, সেখান থেকে এখন খেলার উঠে আসাও কমে গেছে। বাট ওই একটা সময়, হ্যাঁ, ওই একটা সময় একটা ব্যাপার আমাকে মাশরাফি একটা ইন্টারেস্টিং কথা বলেছিল, যে দেখেন আমাদের ওই ডিভিশনের লোকজনের সাথে ঢাকার যোগাযোগ কম, ঢাকার যোগাযোগটা পরের দিকে হয়, কর্মক্ষেত্রে ঢোকার পরে হয়, শুরুতে ঢাকার সাথে যোগাযোগ কম, এবং আমাদের মফস্বলের ছেলেদের খেলা ছাড়ার কোনো তেমন কোনো কাজ নেই। তো সেখানে আমরা সবাই আসলে আমাদের দিন শুরু হতো খেলা দিয়ে, শেষ হতো খেলা দিয়ে, স্কুলের পরে খেলাটা তো আসলে আমাদের ওই অঞ্চলের সবার অন্যতম কাজ ছিল। তো যার জন্য আসলে ওই অঞ্চলতে খেলাটা বেশি উঠে এসছে। এটা একটা মাশরাফির ব্যাখ্যা ছিল, ব্যাখ্যাটা আসলে খুব একটা খারাপ ব্যাখ্যা নয়।
বাট এখন তো ঢাকার সাথে যোগাযোগ যত কমবে মানে বাড়বে, হ্যাঁ, তত তত ওই আসলে ব্যাপারটা ওই কমে ব্যাপারটা যাবে। কমে আসবে। সেটা একটা ব্যাপার হতে পারে, কারণ আমাদের ওই দিকের আমাদের যেটা বলছিলাম যে আমার শুরুটাও খেলাতে হতো, স্কুলে পরে দিনটা শেষ হতো খেলা দিয়ে। আমাদের আসলে খেলা ছাড়া আমরা সবাই খুব খেলতাম, এই জন্য হয়তো ওইখান থেকে উঠে এসছে সবাই। শুনুন ভাই, মানে আমি তো খুব ডিটেল করব না বা খুব ক্রিকেটিং ব্যাপার স্যাপার নিয়ে আলোচনা করতে চাই না। শুরুতে একটু কষ্টের একটা ব্যাপার একটু শুনতে চাই। সেটা হচ্ছে যে খুলনা মানে হচ্ছে রানার কথা মনে পড়া। ন্যাশনাল টিমেও আপনার আন্ডারে রানা ছিল। রানা যখন মারা গেল তখন আপনারা বিশ্বকাপ খেলছেন। রানার একটু স্মৃতিচারণ করবেন, রানাকে কেমন মনে পড়ে বা রানার সঙ্গে এটা কেমন ছিল? এই একটা স্মৃতি আসলে আমি নিজের মধ্যে রাখতে চাই, আসলে করতে চাই না, কারণ এই স্মৃতিটা মনে আসলে ভীষণ কষ্টের একটা স্মৃতি। আমি এই আমার সাথে রানার শেষ দেখা এই ড্রয়িং রুমে, এখানে যেখানে বসে কথা বলছি, প্রায়ার টু ওয়ার্ল্ড কাপ। আমি তখন আমাদের একটা কালচার ছিল, আমরা তো লাইক ফ্যামিলি, আমাদের টিমটা একটা ফ্যামিলি ছিল সবাই। তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন বাসায় আমরা দাওয়াত পার্টি করতাম, আজকে এই বাসায় কালকে ওর বাসায়। তো ওয়ার্ল্ড কাপের আগ দিয়ে আমার বাসায় পার্টি ছিল, দাওয়াত ছিল, সব খেলোয়াড়রা সবাই এসেছিলেন। এবং রানা যদি ওয়ার্ল্ড কাপ দলে ছিলেন না, কিন্তু রানা আমাদের সবার সাথে এত ক্লোজ ছিলেন যে ওকে ছাড়া আসলে কোনো কিছু ভাবা যেত না। তো রানাও এসেছিলেন এখানে, ওই দাওয়াতটাই ছিলেন। এবং আমার মনে আছে যখন এই দরজাটা দিয়ে রানা চলে যান, এই দরজায় দাঁড়িয়ে রানা বলে গিয়েছিলেন যে আমি আবার ফিরে আসবো, আমি এই ওয়ার্ল্ড কাপের পরে আমি আপনার দলে আবার ফিরে আসবো, আপনি মনে রাখেন। এই কথাটা বলে রানা বিদায় নিয়েছিল এইখান ঘর থেকে, তারপরে ওর সাথে আর দেখা হয়নি। তারপর তো আমরা চলে গেলাম, তারপর তো এখানে নিয়ে ওয়ার্ল্ড কাপের মানে চলে যাওয়ার খবরটা পেলাম। হি ওয়াজ এ ডিয়ার চাইল্ড। খুব ভালো ছেলে ছিল। একটা দলে তো আসলে পছন্দ অপছন্দ অনেকে থাকে। আমার দলে আমার পছন্দের কেউ ছিল, অপছন্দের অনেক ছিল। আমাকে অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করতো না। কিন্তু রানা ছিল সবার পছন্দের একটা ছেলে। সবাই ওকে খুব পছন্দ করতো। ভীষণ কি বলবো, এনার্জেটিক একটা ছেলে। মানে শুধু আপনাদের সঙ্গে তো বটেই, ক্রিকেটারদের সাংবাদিকদের সঙ্গে, যেমন টেঙ্কু ভাইরে দেখলে টেঙ্কু ভাইয়ের কাঁধে লাফ দিয়ে উঠতো। এক্স্যাক্টলি, হি ইজ এ কাইন্ড অফ পার্সন যাকে সবাই ভালো পছন্দ করতো, ভালোবাসতো। আর আমার মনে হয় যে রানা যেই খেলাটা খেলতো, আই থিঙ্ক এই যুগের জন্য খুব ভালো ছিল, কার্যকরী অলরাউন্ডার, খুব কার্যকরী ব্যাটিং বোলার, ইম্প্যাক্টফুল খেলোয়াড় ছিলেন। তো ওর আসলে স্মৃতি অনেক, মাঠের বাইরে অনেক স্মৃতি। আর আমরা একই ডিভিশনে খেলাম, খুলনা ডিভিশনে, শুধু ন্যাশনাল টিমে না। আমার বাড়িটা তো একদম স্টেডিয়ামের গায়ে। শুধু ন্যাশনাল টিমে না, ন্যাশনাল টিমের বাইরেও যখন ফার্স্ট ক্লাস একসাথে খেলেছি আমরা, সো আমাদের রিলেশনটা অনেক ক্লোজ ছিল। সো ওকে আসলে সবসময় খুব মিস করি, এবং ওর সাথে ওর সাথে সময় কাটানো সব কিছু খুব আনন্দের স্মৃতি আর কি, অনেক খুব মজার স্মৃতি। মাঝে মাঝে আমরা বন্ধুরা যেন একসাথে হই, ওর ব্যাপারটা, ওর কথাগুলো মনে উঠে আসে আর আড্ডায় আলোচনায়। হ্যাঁ, ওকে ও থাকলে ডেফিনেটলি বাংলাদেশ ক্রিকেটের জন্য আর বেশি কিছু করতে পারত। ইন্ডিয়ার ম্যাচের আগে যখন খবরটা পাইলেন মাশরাফি জ্বরে পড়ে গেল, এরকম কিছু ব্যাপার শোনা যায়, আসলে সিনারিওটা কেমন ছিল? না, মাসুদ জ্বরে পড়েনি। যেটা হচ্ছে যে আমি প্রথম খবর আমার কাছে আসে, তখন তো ফেসবুকের দুনিয়া না, তো তখন আসলে ইন্টারনেট এত সহজলভ্য নয় যে হোয়াটসঅ্যাপ মাধ্যমে এত সহজেই কল করা যায়, এত যোগাযোগ রাখা যায়। যেটা হয়েছিল যে আমার কাছে প্রথম আমাদের মিডিয়া ম্যানেজার রাবিদ ভাই আমাকে ফোন করে যে একটা ব্যাড নিউজ আছে, এরকম ব্যাপার। প্রথমে অবশ্যই বিশ্বাস হয়নি আমার। দেন আমি তারপরে আমার নেক্সট রিয়াকশন ছিল আমি সবাইকে কীভাবে খবরটা দেবো, বিকজ পরের দিন আমাদের ইন্ডিয়ার সাথে খেলা, খুব ইম্পর্টেন্ট খেলা। তো আমি প্রথমে রাবিদ ভাইকে বললাম, আপনি খবরটা এখন সবাইকে জানেন না, লেটসি আমরা এটা কীভাবে হ্যান্ডেল করতে, বিকজ আমি জানি এই খবরটা সবার জন্য খুব হার্ট ব্রেকিং হবে। তো কিছুক্ষণ পরে সামহাও যেটা হয় আর কি, দেশ থেকে অনেকেই খবর পেয়ে গেছে। তো আমরা তো যে হোটেলে ছিলাম সবাই একই করিডোরে ছিলাম, হোটেলটা একটা লম্বা হোটেল, একই করিডোরে সব প্লেয়ার একসাথে। তো কিছুক্ষণ পরে দেখি আমি হঠাৎ করে কিছু আওয়াজ পাচ্ছিলাম করিডোরে, তারপর যেয়ে দেখি সবাই করিডোরে বসে কান্না করছে আর কি, জাস্ট লাইক সবাই খুব আপসেট এবং কান্নায় ভেঙে পড়েছিল সবাই। অবশ্যই মাশরাফির সাথে হি ওয়াজ ভেরি ক্লোজ, লাইক দে লাইক ব্রাদার্স, একই জায়গায় একই সাথে থাকতো। সবাই খুব আপসেট ছিল, হ্যাঁ, সবাই খুব মন খারাপ করেছিল। আচ্ছা, এই কষ্টের কথা আর না বলি, সেটা হচ্ছে শোন ভাই, এই যে ফ্যামিলির কথা বললেন, জি, বাংলাদেশের ড্রেসিং রুমে বা ন্যাশনাল টিমে সম্ভবত ফ্যামিলি কালচারটা আপনিই প্রথম নিয়ে আসছেন। এর আগে সুজন ভাই এক ধরনের বন্ডিং তৈরি করছে, তার আগে তো আমি যতদূর গল্প শুনছি যে খুব বিচ্ছিন্ন ছিল ব্যাপারটা, কারণ তখন বেশি খেলাও হতো না, বছরে 2-4টা খেলা হতো।
কিন্তু ফ্যামিলি কালচার যেটা, যে আপনার টিমের একজনের কথা আমি জানি, আপনি নাম বলতে চান কিনা, যে তার বিয়েতেও আপনার গটকালি করতে হচ্ছে। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কেমনে হলো যে সবাই একটা ফ্যামিলি হয়ে গেলেন? না আমার বলে খালেদ মাহমুদ সুজন এখানে বা সুজন ভাইকে দেখে আমি অনেক কিছু শিখেছিলাম। আচ্ছা। সুজন ভাই যতদিন ক্যাপ্টেন ছিলেন ওই সময়টা আমি ভাইস ক্যাপ্টেন ছিলাম। তো সুজন ভাইকে আমি অনেক কাছ থেকে দেখেছি কীভাবে সবাইকে একসাথে করা যায়। সুজন ভাইয়ের মধ্যে এই গুণটা ছিল। আর সুজন ভাই যখন দলটা হাতে নিয়েছিলেন তখন দলটা আসলেই অনেকটা একটা বিচ্ছিন্ন দল ছিল। সবাই সবার বিপক্ষে কথা বলতো। আমাদের ড্রেসিং রুম কালচারও তখন খুব একটা ভালো ছিল না। সুজন ভাই হেল্প করেছিলেন একটা বছর 1-1.5 বছর যে ক্যাপ্টেন ছিলেন। আমাদের পারফরমেন্স যাই হোক দলটাকে গুছিয়ে ফেলেছিলেন। তো ওই শিক্ষাটা আমার অনেক কাজে লেগেছিল। আমি ওইখান থেকে আমি একটু এগিয়ে নিয়ে গেছি। আর ডেফিনেটলি আমি স্ট্রংলি বিলিভ করতাম যে একটা দল আমাদের তো অত গেম চেঞ্জার তখন দলে নেই। আমাদের জিততে হলে একটা দল হিসেবে জিততে হবে এবং আমাদের ইউনাইট থাকি অনলি দেন উই ক্যান ডু সামথিং এবং আমাদের মাঠের বাইরের সম্পর্কটা যেন খুব ভালো থাকে। আমারও কিন্তু দলে পার্সোনাল অপছন্দ ছিলেন, কোনো খেলার পছন্দের ছিলেন, কোনো খেলার হয়তো অতটা পছন্দের ছিলেন না, বাট অ্যাজ এ ক্যাপ্টেন আমি দিন শেষে যাকে আমার বেশি দরকার তাকেই আমি কিন্তু প্রায়োরিটি দিয়েছি এবং খেলারও কিন্তু কয়েকদিন পর বুঝে গিয়েছেন যে আমার কোনো ব্যক্তিগত পছন্দ অপছন্দ আমি কোনো সিদ্ধান্ত নেই না কিংবা কোনো কাউকে অ্যাডভান্টেজও দেই না। সেটা সাহায্য করেছিল, বাট এই কালচারটা আমার কাছে মনে হয়েছে যে আমাদেরকে খুব সাহায্য করেছে পরবর্তী যে কয়েক বছর আমি ক্যাপ্টেন ছিলাম, এখন হয়তো করছে। কারণ এটা করলে যেটা হয় যে মাঠে তো একটা আমাদের সবসময় ফাইট করতে হয়েছে, তখন অন্য দলগুলি অনেক স্ট্রং, অনেক স্ট্রং। আমি তখনকার অন্য দলগুলি তাকিয়ে দেখেন আর এখনকার দলগুলির সাথে আসলে অনেক পার্থক্য দেখতে পাবেন, পার্থক্য অনেক কমে গেছে, অনেক কমে গেছে। তো আমাদের যেটা আমি যেটা বুঝতে পেরেছিলাম আমাদের ভালো খেলতে হলে আসলে মাঠের বাইরে মাঠের ভেতরে সম্পর্ক ঠিক রাখতে পারি আমরা সবাই সবাই যদি একে অন্যজনে খেলতে পারি তাহলে আমরা ভালো কিছু করতে পারবো। মানে আমার কথা হচ্ছে যে ধরেন ওই যে বিয়ের কথা বললাম রসিকতা করে, একজন সদস্য তার একটা ব্যক্তিগত প্রবলেম, সেটা সে ফ্যামিলিতে শেয়ার করার আগে আপনার কাছে শেয়ার করছে, আপনি ক্যাপ্টেন, মানে এই আস্থার জায়গাটা তৈরি করলেন কেমনে? আসলে আমি সবাইকেই প্রায়োরিটি দিতাম, যেইটা সবাইকে প্রায়োরিটি দিতাম এবং আমার একটা ব্যাপার ছিল যেটা বাকিরাও সবাই বুঝতে পেরেছিলেন যে আমার টিমের সবার জন্য বাকি দুনিয়ার সবার সাথে আমি ফাইট করবো, ভিতরে এসে বকা দিব, আমি সেটাও কিন্তু দিয়েছি, এমন না যে আমি সেটা দেইনি। আমি কিন্তু সবার সাথে অনেককে আবার শাসনও করেছি, ভিতরে এসে যদি আমার কোনো পছন্দ হয় সেটা বলেছি, কিন্তু আমার এই ব্যাপারটা বাইরের লোক কাউকে দেখায়নি। আচ্ছা, বাইরে যাই কিন্তু সবসময় আমার দলকে যেভাবে যতটুকু সম্ভব সাপোর্ট করে, সেটা বোর্ডের সাথে হোক, মিডিয়ার সাথে সামনে হোক, যেটাই হোক, এই ব্যাপারটা সবাই হয়তো বুঝতে পেরেছিলেন, যার জন্য ওই আস্থার জায়গাটা তৈরি হতে পেরেছিল। আচ্ছা, শোন ভাই, এরপরে আমরা একদম যদি 2007 বিশ্বকাপে চলে যাই, 2007 বিশ্বকাপের আমরা টিম হিসাবে ভালো করলাম, কিন্তু আপনি ক্যাপ্টেন হিসাবে একটা ব্যাট হাতে খারাপ সিরিজ গেল, তার ফলে আপনি ওয়ানডে ক্যাপ্টেন্সি হারালেন, এরপরে আইসিএলে চলে গেলেন। আইসিএলে যাওয়ার সঙ্গে কি ক্যাপ্টেন্সি হারানোর কোনো সম্পর্ক ছিল? না, আইসিএল তো অনেক পরে ব্যাপার, আইসিএল তো অনেক পরে এসছে। আমার ক্যাপ্টেন্সি হারানো আসলে যেটা হয়েছে ওয়ার্ল্ড কাপের প্রায় টু ওয়ার্ল্ড কাপ আমি খুব ভালো ফর্মে ছিলাম, ওডিআই ক্রিকেটে খুব ভালো ফর্মে ছিলাম। ওয়ার্ল্ড কাপের আগে 3টা প্র্যাকটিস ম্যাচের মধ্যে 2টি 50 করেছিলাম, সো আই ওয়াজ ইন গ্রেট ফর্ম। বাট ওয়ার্ল্ড কাপে আই লস মাই মানে ফর্ম, ওয়ার্ল্ড কাপে ভালো যায়নি, দল হিসেবে ভালো করছিলাম, বাট আমার পার্সোনাল পারফরমেন্স ভালো ছিল বলে আমার অনেক সমালোচনা হচ্ছিল, যেটা আমি নিতে পারছিলাম না, এটা নিতে পারিনি, উইচ ওয়াজ রং। পরে এখন বুঝতে পারি খারাপ খেললে তো সমালোচনা হবেই, বাট আমার ব্যাপার ছিল যে আমি নিজের কাছে মানতে পারছিলাম না দলটা এত ভালো করছে, যেখানে সারা দুনিয়া আমাকে হাইলাইট করা হচ্ছে সবাই। আমি তখন মিডিয়াতে মানে অন্য দেশের মিডিয়ার কাছে আমার প্রশ্ন দিতে হচ্ছে হোয়াই আই এম সো সাকসেসফুল, আমার সিক্রেটটা কি, আর কিন্তু আমার দেশে আমার মানে অনেক সমালোচনা হচ্ছে, যেটা আমি আসলে মানতে পারছিলাম না যে, এবং সেটা আমার খেলা আরও বেশি ইম্প্যাক্ট ফেলেছিল পরবর্তীতে। তো এই ফর্মটা আসলে খুব বেশি ফিরে পাইনি। আর আইসিএলটা যেটা হয়েছে, আমি যখন গিয়েছি বাই দিস টাইম আমার ক্যারিয়ার আসলে ওভার। আমি আইসিএলের যখন আমাকে প্রথম এডিশনে যখন বলা হয়েছিল তখন কিন্তু আমি খেলছি, সো স্টেটটা আমি না করে দিয়েছিলাম না, আমি বিকজ তখন আমি রেগুলার খেলছি আর কি, যেটা 2008 সালে। বাই দিস টাইম আইসিএল কিন্তু ওই এডিশনে কিন্তু ব্রায়ান লারা, ইনজামাম, স্টুয়ার্ট ল, সব বড় বড় গ্রেট প্লেয়াররা ওই এডিশনে খেলে ফেলেছেন প্রথম বছর। তো আমাকে বলা হয়েছিল সবাই খেলে আসতে, না আমি স্টিল প্লেইং। তো তারপরে যখন সেকেন্ড এডিশনে বলা হয় তখন আসলে আই ওয়াজ আউট অফ দ্যাট টিম ফর 6 মাস। তারপর সাউথ আফ্রিকার পরে তো আসলে আমি খেলছিলাম না, আমার কন্ট্রাক্ট ছিল, বাট আমি আসলে তখন আমার দল থেকেও আমাকে বলে দেওয়া ছিল যে আমাকে তো নো লঙ্গার তো বিবেচনা করা হবে না, তখন আমি খেলার সুযোগও পাচ্ছিলাম না।
তো তখন এটা একটা সুযোগ হিসেবে এসে দেখেছিল, বাট এখানে আমার একটা মিসআন্ডারস্টুড করা হয় এখনও সবসময় আইসিএল নিয়ে, যেটা হচ্ছিল এই বার্তাটা আসলে সবাই জানা উচিত। আইসিএল টিমটা হওয়ার পেছনে আমার আসলে কোনো অবদান ছিল না। এই আইসিএলে যে কয়েকটা প্লেয়ার গিয়েছিল, নট এ সিঙ্গেল পার্সন যাকে আমি অফার দিয়েছিলাম কিংবা ইন্সপায়ার করেছিলাম আইসিএলে যাওয়ার জন্য, আই এম দ্য লাস্ট পার্সন টু জয়েন ইন আইসিএল। এবং আমি আইসিএলে গেলেও এই টিমটা যেত, না গেলেও এই টিমটা যেত, এখানে আমার যাওয়া আসলে কোনো ভূমিকা নেই। এবং ইনফ্যাক্ট আইসিএলতে প্রথম ফিরে আসা মানুষ কিন্তু আমি ছিলাম। যারা গিয়েছিলেন তাদের ফিরে আসার পরটাই কিন্তু আমি দেখেছিলাম কীভাবে ফিরে আসতে হয়। তো এই জিনিসগুলো নিয়ে আলোচনা কম হয়, বাট এই একটা ব্যাপার আমাকে সবসময় খুব মানে এখনও খুব পোড়ায়, বিকজ দিস ইজ দ্য অনলি থিং যেটা আমাকে শুনতে হয়, যেটা আমার কানে আসে। যে অনেকে মনে করে যে আপনি বোধহয় আফতাব বা এদের ক্যারিয়ার নষ্ট করছেন, এদেরকে নিয়ে গেছেন। অ্যাবসলিউটলি রং, কারণ এই দলটা হয়ে গেছে আমার দিকে যখন অফার দেয় তার 3 মাস আগে কিন্তু দলটা গঠন হয়ে গেছে, তখন আমি দলে রেগুলার নেই। এবং যেটা বললাম, তো এই দলে একটা খেলোয়াড়কেও আমি অফার দেয়নি, একটা খেলোয়াড়কে আমি ইন্সপায়ার করি না আইসিএল জয়েন করার জন্য। মানে দল হয়ে যাওয়ার পরে আপনি ওখানে আমি তো লাস্ট পার্সন টু জয়েন, বিকজ তখন একটা খেলোয়াড় শেষ মুহূর্তে ব্যাকআউট করেছেন, তো দে নিড এ ক্যাপ্টেন। সো আমাকে তখন ওইভাবে দেওয়া হয় যে তুমি জয়েন করো। মানে আমরা নাম না বলি, এরকম কি ওই সময়ের একজন রানিং ক্যাপ্টেন আসলে সেটা আমার মনে হয় সব নিয়ে এটা নিয়ে বলতে চাই না। একটা জিনিস আমি ক্লিয়ার করতে চাই যে আমি না, সেই আইসিএল লোকটা। টিমটাকে আমি একটা খেলোয়াড়কে অফার দেইনি, একটা খেলোয়াড়কে বলিয়ে নেই তুমি খেলতে পারো, দ্যাট আই ক্যান গ্যারান্টি ইউ। এবং আমি দ্য লাস্ট পার্সন টু জয়েন এবং ফার্স্ট পার্সন টু কাম ব্যাক ফ্রম আইসিএল। আচ্ছা, আমার এই আরেকটা জিনিস জানার ইচ্ছা আছে। আইসিএল মানেই তো সবাই এই বিতর্কিত কথাবার্তা বলে, কিন্তু আইসিএল একটা জিনিস তো সত্যি যে এইটাও পৃথিবীর প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগ ছিল। তো ওইখানে লাইফস্টাইলটা কেমন ছিল? ওইটা খেলতে গিয়ে কি নতুন দেখলেন? না, টোটাল ডিফারেন্ট ছিল। আই মিন টোটাল ডিফারেন্ট ছিল। দেখুন, আইসিএলের ওই সময় তো আসলে তখন আইসিএল অনুমোদন ছাড়াই তারা শুরু করেছে। তখন কিন্তু তারা আইসিএলের কাছে অ্যাপ্লাই করে খেলা শুরু করেছিল। তাই আইসিসির কাছে অ্যাপ্লাই করে আইসিসি বিবেচনা রেখেছিল। অবভিয়াসলি ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড তাদেরকে দিতে চায়নি, কন্টেম্পোরারি হয়ে যায়। বাট একটা ডিফারেন্ট ফরম্যাট, ডিফারেন্ট টুর্নামেন্ট, ডিফারেন্ট অ্যাটমসফিয়ার, সব কিছু ছিল। একটা জিনিস কিন্তু ঠিক যে আইসিএলটা কিন্তু সব ক্রিকেটারদের ভবিষ্যৎ চেঞ্জ করেছিল। ইন এ সেন্স, আইসিএলের পরেই কিন্তু ক্রিকেটারদের ফিনান্সিয়ালি সাপোর্টটা অনেক বেড়ে গেছে। ফ্রান্স ক্রিকেট স্টার্টেড এবং বিভিন্ন ক্রিকেট বোর্ড প্লেয়ারদের ভাতা বলেন, ম্যাচ ফিস বলেন, সব কিছু ডাবল করতে হয়েছে। এবং ওই আইসিএলের পূর্ববর্তী এবং পরবর্তী ক্রিকেটের লাইফটা কিন্তু টোটাল ডিফারেন্ট। একদম। আইসিএল পরবর্তী ক্রিকেটটা অনেকটাই ইউরোপিয়ান ফুটবলের মতো মধ্যে ছিল, এবং তারপরে কিন্তু ক্রিকেটারের ফিনান্সিয়ালি অনেক পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, টোটালি চেঞ্জ হয়ে গেছেন। এই চেঞ্জটা কিন্তু আইসিএল এনেছিল, তারা সাস্টেন করতে পারেনি। বাট ক্রিকেটে এই পরিবর্তনটা আইসিএলের মাধ্যমে কিন্তু শুরু হয়েছিল। আই মিন এখনও কিন্তু অনেক খেলা আইপিএল খেলার জন্য খেলা ছেড়ে দিচ্ছে, যেটা আইসিএলে যাওয়ার জন্য অনেক করেছিল। বাট যেটা বললাম যে আইসিএলের পরবর্তী যুগে প্লেয়ারদের যেই ফিউচারটা সেটা অনেকখানি চেঞ্জ হয়েছে। ফাইন্যান্সিয়ালি প্লেয়াররা অনেক লাভবান হয়েছেন। এরপর ফিফাও অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গেছে, খেলোয়াড়দের অধিকার, খেলোয়াড়রা যাতে এইগুলো করতে পারে সেই নিয়ে অনেক আইন কানুন তারা পাশ করাচ্ছে। তো শোন ভাই, মানে একদম আরেকটা প্রশ্ন, এটা আমার মাথায় প্রায় ঘোরে। আপনি বাংলাদেশের প্রচুর রান করছেন, কিন্তু আপনাকে বলা হতো মিস্টার 50। এই মিস্টার 50টাকে আপনি প্রশংসা হিসেবে নিতেন না নিন্দা হিসেবে নিতেন? এখন নিন্দা হিসেবে না, এখন আসলে তখন তো 50 ইয়ার্স ল্যান্ডমার্ক ছিল যখন আমি খেলছি আর কি। আই মিন একটা জিনিস স্যাটিসফাইড ছিল আমি একটা দিক দিয়ে, যে আই স্কোরিং রানস, আমি অ্যাটলিস্ট আউট অফ 3 or 4 innings আমি কোনো একটা রান করছি আর কি। আই মিন টিমগুলো অনেক টাফ ছিল তখন, সব লিজেন্ড প্লেয়াররা খেলতো, বোলাররাও, বোলিংটাও ওরকম ছিল সব দলেরই। তো কাজটা তো সহজ। আর আমরা তো আসলে আমরা এখনকার খেলার যেভাবে তৈরি হয়, মেন্টাল নিয়ে তৈরি, আমরা তো এইভাবে তৈরি হইনি। আমরা তো হঠাৎ করে আমাদের সামনে টেস্ট ক্রিকেট চলে এসছে, এবং আমাদের ডোমেস্টিক ক্রিকেট আর টেস্ট ক্রিকেটের মধ্যে তখন যোজন পার্থক্য। সেখানে যে টেস্ট ক্রিকেটে অ্যাডজাস্ট করা, ইন্টারন্যাশনাল ক্রিকেটে রেগুলার রান করা ডিফিকাল্ট ছিল আমাদের জন্য। তখন 50টাই আমার বেঞ্চমার্ক পূর্ণ না, দিস ইজ গুড। বাট আই এম শিওর যে এখন যদি হতাম, আমার যে স্কিলটা ছিল, যেভাবে ব্যাটিং করছিলাম, 50টা ডেফিনেটলি 100-এ পরিণত হতো, যেটা হওয়া উচিত ছিল। অ্যাটলিস্ট আমার 24টা 50 জায়গায় 7টা 8টা 100 থাকা উচিত ছিল। আই মিসড আউট। খুব যে গর্ববোধ করি তা না, বাট মিস্টার 50 নামটা, বাট অ্যাট দ্য সেম টাইম ওই সময়ে কিন্তু ওই রানগুলি কিন্তু
খুব দরকার ছিল, এবং আমি রেগুলার রান করছিলাম, যেটা আমার নিজের কাছে তৃপ্তি ছিল যে আমি অন অফ কিন্তু প্রতি সিরিজে রান করছি, একটা আউট অফ 3-4 ইনিংস কিন্তু আমি রান করছিলাম, যেটা আমার কাছে স্যাটিসফাইড ছিলাম আমি অনেক। থেকে শোন ভাই, একদম শেষ দিকে চলে আসছি, আর ক্রিকেট সার্কেলের একটা কোশ্চেন করব। জি। সেটা হচ্ছে যে সাকিবের শোন ভাই প্রায় সব রূপ আপনি দেখছেন। জি। সাকিব প্রথম শুরু করছে আপনার কাছে, পরে বড় হয়েছে আপনার আন্ডারে, এরপরে নির্বাচক হিসাবে তারে পৃথিবীর নাম্বার 1 অলরাউন্ডারে দেখছেন, বিতর্কগুলো চোখের সামনে দেখছেন। মানে আপনি খুব অল্প কথায় একটু বলবেন সাকিবদের শুরু থেকে আসলে কেমন দেখছেন সাকিব? সাকিবের সাথে ডোমেস্টিক ক্রিকেট অত কিন্তু প্রথমে খেলা হয়নি, কারণ ও যখন শুরু করেছে, ও কিন্তু খুলনা ডিভিশনে, হ্যাঁ, আমরা ও। একসাথে ফার্স্ট ক্লাসও খেলেছি। তো যখন প্রথম আসে 2-3 জন খেলার, একসাথে 4 জন খেলার মনে আসে, মুশফিক, সাকিব, তামিম আর মেহরাব হোসেন জুনিয়র নামে একজন খেলা আসছিল। হি ওয়াজ ভেরি হাইলি রেটেড। মেহরাব হোসেন জুনিয়রকে খুব হাইলি রেট করা হচ্ছিল, সবাই তাকে সবার থেকে বেশি হাইলি রেট করতেন। 4 জন খেলা একসাথে আসে, ওকে প্রথম দেখেছিলাম বলে নাভানা টাওয়ারে, তখন আমাদের বিসিসিবির অফিস, সেখানে প্রথম দেখা। তখন আমাদের অফিস সহকারী সেলিম ভাই উনি পরিচয় করে দিলেন, এই ছেলেগুলি নতুন আসছে। তখন শুনলাম যে ছেলেগুলি ওই আন্ডার লেভেল ভালো করছে। তো প্রথম দেখা আসলে জিম্বাবুয়ে ট্যুরে। তো ট্যুরে গেলে তো আসলে একটা মানুষ কারো ভালো করে চেনা যায়। ঢাকায় যখন থাকি তখন তো আমরা আসলে খেলা মাঠে চলে যাই। তো একজন খেলোয়াড়কে সবচেয়ে বোঝা যায় অফ দ্য ফিল্ড, তার ক্যারেক্টারটা আসলে বেশি বোঝা যায়। মাঠে বোঝা যায়, বাট মাঠের বাইরে তাকে আর ভালোভাবে চেনার সুযোগ হয়। সেই সুযোগটা হয়েছিল জিম্বাবুয়েতে। তখন তো আসলে অত কিছু না, খুব চুপচাপ ছেলে, ইন্ট্রোভার্ট, নিজের মধ্যে থাকে। বাট একটা জিনিস আমার কাছে মনে ছিল, খুব স্ট্রং পার্সোনালিটি। আচ্ছা। মানে এমন না শো করছে, বাট ইউ ক্যান ফিল যে এই ছেলেটার স্ট্রং পার্সোনালিটি আছে। আর ওই ট্যুরের প্রথম বুঝতে পেরেছিলাম যে এই ছেলেটা ভুলটা শুধরে নিতে জানে। মানে একটা মিস্টেক করলে সেই মিস্টেকটা পরের বার করছে না, এবং নিজেই মিস্টেক, ওকে অত কিছু বলা লাগছে না যে তোমার এই জিনিসটা ঠিক হচ্ছে, আপনি ধরিয়ে দিলে ও নিজেই খুঁজে বের করার চেষ্টা করছে ওর কি। সো এই জিনিসগুলো প্রথম ট্যুরে দেখেছিলাম। বাট যেটা ডেফিনেটলি আমার কাছে মনে হয়েছে ওকে সবার থেকে আলাদা করেছিল স্ট্রং পার্সোনালিটি, যে নিজের ব্যাপারে পরিষ্কার, এবং সেটা বলতেও দ্বিধাবোধ করে না, কিংবা সেটা প্রমাণ করতেও সে কোনো কার্পণ্যবোধ করে না। সো এটাই আসলে ওকে বাকিদের থেকে আলাদা করেছিল। ওই প্রথম ট্যুরে দেখেছিলাম। বাট তারপরে আস্তে আস্তে ইজ লাইক প্রুভ হিমসেলফ। ওর ব্যাটিংটা ওয়াজ ভেরি গুড। যে কোনো কন্ডিশনে যে কোনো টিমের সাথে, যেটা তখন বললাম হার্ড আছে, মানে আমরা বলি গুড আছে আর কি, যেটা ওর মধ্যে খুব ভালো মতোই ছিল। এটা আসলে বাকিটা আলাদা করেছে। দেখুন, ইন্টারন্যাশনাল ক্রিকেটে স্কিল তো খুব ইম্পর্টেন্ট, বাট সেম টাইম যে এক্স ফ্যাক্টরটা দরকার সেটা সাকিবের মধ্যে ভালো মতোই ছিল। সেটা শুরু থেকে তো অন্যরা বুঝতে পারে না, বাট আমি বুঝতে পারতাম, বিকজ আমি খুব ক্লোজলি ওকে প্রথম থেকে দেখেছি। সাকিব, তামিম, মুশফিক, আপনার ওই 2006 সাথে যে জি। নিউ কামাররা, ওরা যে এত দূর যাবে এবং বাংলাদেশের সিম্বল হয়ে উঠবে একসময়, এটা কি শুরুতে বোঝা গেছে ওদের? ওরা একটু ডিফারেন্টভাবে এসেছিল, মানে সে মুশফিক যখন এসছে একদম আন্ডার 16 একটা ছিল, আমার 16 না 17 বছর বয়স, ইংল্যান্ডে এর মধ্যে কন্ডিশন যেখানে আমাদের সবার কষ্ট হচ্ছে, সেখানে মুশফিক খুব স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করছে, টেকনিক্যাল ভেরি স্ট্রং। ছোট্টখাটো একটা ছেলে বড় বড় 6 মারছে, তখন কিন্তু স্লক সুইপ করে বড় বড় 6 মারত। তখন তো খালেদ মাসুদ পালের আমাদের রেগুলার উইকেট কিপার। তো মুশফিকের কিপিং হয়তো অতটা ভালো ছিল, বাট ব্যাটিং টেকনিক ওয়াজ মানে আউটস্ট্যান্ডিং। মানে এই বয়সের একটা ছেলে এত ভালো টেকনিক্যালি পারফেক্ট। তো তখন কত দূর যাবে মনে হয়নি, বাট একটা জিনিস আমরা দেখছিলাম যে ছেলেটার ব্যাটিং টেকনিক খুব ভালো, টেকনিক্যালি ভেরি সাউন্ড, প্রথম দিয়ে দেখছিলাম। এবং ছোটোখাটো ছিল, ছোটোখাটো, তখনও বড় বড় 6 মারত। তো তখন মনে হয়েছিল যে আমাদের তো অনেক ছেলেই প্রথম যখন আসে শুরুটা ভালো করে পরে কন্টিনিউ করে না। বাট যে জিনিসটা মুশফিকের মধ্যে ছিল যে তখন থেকেই ওর ক্রিকেটের প্রতি যে ওর মানে আপনার ডিটারমিনেশনটা তখনই দেখেছিলাম। আর টেকনিক্যালি তখন থেকেই বেটার দেন অনেকের থেকে ভালো ছিল। তামিম আসলে এসেছিল একটা কনসেপ্ট থেকে, তখন আমরা চেষ্টা করতাম 15 ওভারটা ইউজ করতে। মানে আমাদের গেম প্ল্যানটা ছিল তখন তো 15 ওভার পাওয়ার প্লে থাকতো, 15 ওভার। আমাদের গেম প্ল্যানটা ছিল যে যেহেতু আমরা পরের দিকে তো মারতে পারি না, 15 ওভারে পাওয়ার প্লে যতদূর সম্ভব রানটা এগিয়ে নেব। তো আমাদের তখনকার যে প্রথাগত ওপেনাররা তারা এই কাজটা অত ভালো করতে পারে, অত ভালোভাবে করছিলেন না। আফতাব আহমেদ নাম্বার 3-তে আমরা প্রমোট করেছিলাম এই কাজটা করার জন্য। সো ওই তামিমের মধ্যে জিনিসটা দেখেছিলাম, তামিম ডাউন দিকে যে মারতে পারে, ওল্ড খেলা দেখে সিলেক্টররা তখন দেখেছিলেন, পরে আমরা দেখলাম। এবং যে ফিয়ারলেস ক্রিকেটার যেটা বলি সেটা কিন্তু তামিমের মধ্যে ছিল। এবং আই ক্যান রিমেম্বার ওয়ান থিং,
ফার্স্ট ইয়ার তামিম আমি খুলনা ডিভিশনে খেলছি, তামিম ওয়াজ প্লেইং ফর চিটাগং, আমি ক্যাপ্টেন, আমি কিন্তু তখন ক্যাপ্টেন এবং বেশ পাওয়ারফুল ক্যাপ্টেন। খেলার জন্য তামিম ওয়াজ ব্যাটিং এবং ও আমার চোখে চোখ রেখে কথা বলছিল, কেন একটা বাংলাদেশের একমাত্র নির্বাচক ক্যাপ্টেন। তখন কিন্তু লাইক তখন দিস বয়েজ ডিফারেন্ট, ওই চোখে চোখ রেখে খেলাটা এই জিনিসটা তখনই ছিল, ওই গাছটা ওইটা তখনই ছিল। আমার কোনো খুলনাতে কোনো একটা খেলায় যে আমি প্রথমে একটু মেজাজ খারাপ হচ্ছিল, এতটুকু ছিলাম আমার চোখের কথা বলে, দেন আই রিয়েলাইজ না দিস গাইজ ডিফারেন্ট দেন আদার্স। অন্যরা তো কথা বলতে মাথা নিচু করে কথা বলে, লাইক চোখে চোখ রেখে কথা বলছে খেলার সময়। সো ওই ক্যারেক্টারটা আমাদের খুব দরকার ছিল ওই সময় ক্রিকেটটা ভালো করার জন্য। আর তার সাকিবের কথা তো বললামই, এই তিনজন এদেরকে, এই সুপারস্টারদের, এরা তো একসময় সুপারস্টার হয়ে গেল, এই সুপারস্টারদের সামলানো ক্যাপ্টেন হিসেবে এবং নির্বাচক হিসেবে কতটা কঠিন ছিল? না, আমি যখন ক্যাপ্টেন ছিলাম তখন তো সুপারস্টার হয়নি, তখন ওরা বেবি অফ দ্য টিম, এবং আমার মূল কাজে ছিল ওদের টিমে যেন ওরা কমফোর্টেবল থাকতে পারে, সেই কাজটা মানে আমি করতে পেরেছিলাম। দে আর ভেরি মাচ কমফোর্টেবল, এবং ওরা এখনো বলে যে ওই সময় ওরা জুনিয়র হিসেবে কোনোদিন আমরা ট্রিট করতাম না ওদেরকে, ওদের ভালো মন্দের দিকে অনেক সবসময় খেয়াল রাখতাম। সো ওদের ওই স্টেজটা আমরা দিতে পেরেছিলাম। ওই প্রথমে 1-2 বছর যে পিরিয়ডটা যায়, ওই সময়টাতে ওদের ওই কুশনটা আমরা দিয়েছিলাম। নির্বাচক হিসাবে প্রথম দিকে তো রেসপেক্টটা ছিল, ডেফিনেটলি আমি ওদের ক্যাপ্টেন ছিলাম। পরবর্তীতে অনেক বড় খেলোয়াড় হয়েছেন, ওয়ার্ল্ডের বড় খেলোয়াড়দের মধ্যে হয়েছেন। খুব একটা সমস্যা যে হয়েছে বা আমার মনে হয় না, ওই রেসপেক্টের জায়গাটা ভিতরে ভিতরে সবসময় ছিল। বাট অবশ্যই নির্বাচক হলে যেটা হয় যে আপনার মত পার্থক্য তৈরি হয়, স্বাভাবিক। আপনার যখন নির্বাচক থাকবেন তো ক্যাপ্টেনের সাথে কিংবা এর সাথে একটু মত পার্থক্য তৈরি হবে, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। শোন ভাই, শেষ করে ফেলি। এখন যদি আপনি পারমিট করেন, আপনার কাছে আমার শোনার একটা গল্প আছে। এটা হচ্ছে মানে খুবই বিনীত অনুরোধ আপনার কাছে, আপনার প্রেমের গল্পটা একটু শুনতে চাই। বলবেন না? বলবেন না? না বলার কিছু নাই, মানে ওই যে ফোন করতে ঝামেলা হতো, সেটা তো ছিল, ওইটা একটু বলেন না, আমি লিখছিলাম একবার। না, এটা প্রেমের গল্প তো আসলে আমার যখন পরিচয় হয় তখন তো আমি বউ ক্লাস 8-এ পড়ে, আমি মনে হয় ইন্টারমিডিয়েট পড়ছি, ইন্টারমিডিয়েট পাস করেছি, একদম ছোট স্কুলে। তো তখন মফস্বল ছোট শহরে তো পরিচয় হলে তো একটু মুশকিল হয়, দেখা সাক্ষাৎ করাটা মুশকিল। তখন তো মোবাইল ফোন নেই, তো কাউকে ফোনে পাওয়া মুশকিল। ওর বাসা খুব স্ট্রিক্ট ছিল, তো কোনো মাধ্যম লাগতো আর কি। তো যখন 1-2 বছর পরে যখন দেখা করাটা মুশকিল হতো, আর ওই মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে আসতে দেখা করতে, তো ছোটো শহর জানা যাওয়ার পর সমস্যা হতো। তো একটা সময়, আর যেহেতু আমি তখন ঢাকায় থাকতাম, ঢাকায় গেলেই তখন একটা খবরটা আসছে, তো ওর প্রতি আসলে বিধি নিষেধটা বেড়ে যেত। তখন ওই দূর থেকে একবার দেখা পাওয়াটা অনেক বড়, ছাদে বসে আছে, আমি হেঁটে যাবো, ওইটার জন্য এত বিকেলে বাড়ির সামনে ঘোরাঘুরি করার ব্যাপারটা এমন ছিল। তো হ্যাঁ, ওই সময়টা আসলে একটু ডিফিকাল্ট হয়েছে, বাট সে আমার জন্য অনেক কষ্ট করেছে ডেফিনেটলি। আমি তো খেলতাম, বাট আমার যে টাফ পিরিয়ডটা, মানে শুরুর দিকে যে টাফ পিরিয়ডটা, বাসার বাড়ি মেনটেন করাটা আসলে আমার বই করেছে। আপনাকে ক্রিকেট সংসার সামলাতে হয়েছে, ওনাকে ওকে সবকিছুই করতে হয়েছে, সবকিছুই করতে হয়েছে। এটা খুব বড় ব্যাপার। তো শুনবে, শেষ করি, আসলে খুব সিরিয়াস কিছু হলো না এবং করতেও আসি না সিরিয়াস কিছু। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সুমন ভাইয়ের সঙ্গে আসলে এই ধরনের আলোচনাই করতে আসছিলাম, এখন জানি না আপনারা মজা পাচ্ছেন কিনা। আর যদি এছাড়াও সুমন ভাইয়ের কাছে আরও কিছু জানার থাকে তাহলে অনুগ্রহ করে জানাবেন, আবার সুমন ভাইয়ের বাসায় চলে আসবো। আজকে এই পর্যন্ত, শুভেচ্ছা সবাইকে।